বাস্তব ও জটিল সংখ্যার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বাস্তব ও জটিল সংখ্যার এর আগে একটা ক্লাস করছিলাম, সেই ক্লাসে 3টা টাইপের ম্যাথ করছিলাম। আজ আমরা চতুর্থ টাইপের ম্যাথ করব, সেটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয়, ভাজক মানে কি? কোন সংখ্যা দ্বারা ভাগ করা। যেমন ধরেন আমি যদি বলি যে 12 এর ভাজক কোনটি, 12কে ভাগ করা যায় কোন কোন সংখ্যা দ্বারা, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আমরা যদি বলি 12 এর ভাজক, 12কে যে কোনো সংখ্যা কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। 12কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তার মানে 2 12 এর একটা ভাজক। 2 12 এর একটা ভাজক। তাহলে একই রকম ভাবে 3 12 এর একটা ভাজক, 4 12 এর একটা ভাজক, তারপরে হচ্ছে 6 12 এর একটা ভাজক, 12 নিজেই 12 এর একটা ভাজক, তাই না? এই যে 12 এর ভাজক বললে আপনারা এইভাবে গুনে 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 লিখে হিসাব করে বের করতে পারবেন। 12 এর ভাজক কয়টি? অ্যান্সার হলো 1 2 3 4 5 6। পরীক্ষা প্রশ্ন আসলে এইভাবে আসতে পারে যে 12 এর ভাজক কয়টি? উত্তর হলো 6টি। উত্তর কয়টি? 6টি। তো আপনার 12 এর জন্য এটা আপনারা খুব সহজেই, হ্যাঁ 12 এর জন্য এটা খুব সহজে আপনারা হিসাব করে বের করতে পারলেন। হ্যাঁ, এই যে গসাগুয়ের মতো, গসাগুয়ের যেমন আমরা গুণনীয়ক বের করি, এক কথা 12 এর গুণনীয়ক গুলোই হইলো 12 এর ভাজক। তাহলে এরকম 12 এর গুণনীয়ক কয়টি পাবো, 12 এর গুণনীয়ক কয়টি পাবো, 12 এর ভাজক কয়টি পাবো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এখন 12 এর জন্য আপনারা খুব সহজে এটা নির্ণয় করলেন। যদি প্রশ্নে আসে, ধরেন বললো যে 500 এর ভাজক কয়টি, এটা আমাদের জন্য বের করাটা কঠিন হয়ে যাবে না? 500 এর ভাজক সংখ্যাটা বের করা। কিংবা ধরেন বললো যে 1000 এই সংখ্যাটির ভাজক কয়টি, এটা আমাদের বের করা আমাদের জন্য খুব কি কঠিন হয়ে যাবে। তাহলে এটা সহজ উপায় কি? সহজ উপায় আছে। যেমন ধরেন এই 24 এই সংখ্যাটার ভাজক কয়টি, এটা আমরা কিভাবে বের করব? 24 এর ভাজক কয়টি? দেখেন 24 কে আমরা যদি উৎপাদকের মাধ্যমে লিখি, কিভাবে লেখা যায়? দেখেন 24 কে প্রথমে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12। 12 কে আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। দেখেন এই 24 সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি না? 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3। এটা গুণ করলে কিন্তু 24 হয়, তাই না? 2 2 2 এবং 3, 3টে 2 আর একটা 3 গুণ করলে 24 হয়। তারপর 24 কে আমরা উৎপাদকের সাহায্যে এইভাবে লিখতে পারি। বাট এগুলো কিন্তু 24 এর ভাজক নয়। এগুলো হলো 24 এর মৌলিক উৎপাদক। এবার দেখেন এই যে মৌলিক উৎপাদক মানে এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। এই যে 3টা 2 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? 2 এর উপরে পাওয়ার 3 গুণ 3। খেয়াল করেন 24 সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা যে 24 সংখ্যাটাকে আমরা ভেঙে লিখলে এইভাবে লিখতে পারি? 24 কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। ওকে, এইবার তাহলে 24 এর এইভাবে লেখার পর আমরা ভাজকটা কিভাবে বের করব? ভাজক সংখ্যা হবে 24 এর ভাজক সংখ্যা। এখানে 2 এর পাওয়ার কত? 3 না? যত পাওয়ার থাকবে তার থেকে 1 বেশি নেন। কত? 4। যত পাওয়ার তার থেকে 1 বেশি। 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার হলো 1, তাহলে 1 তার থেকে 1 বেশি, 1 বেশি নিলে কত হবে? 2। 4 এবং 2 গুণ করে দেন, কত হয়? 8 হয়। তাহলে 24 এর ভাজক হবে 8টি। 24 এর ভাজক হবে 8টি। আপনারা দেখতে পারেন এই 24 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 8 12 24। দেখেন এই সংখ্যাগুলোই হচ্ছে 24 এর ভাজক। কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। তো আমরা এইভাবে নির্ণয় করলাম। এখানে কি করতে হবে? প্রথম রুলসটা কি? যেই সংখ্যার ভাজক বের করতে বলবে, যেই সংখ্যার ভাজক বের করতে বলবে তাদেরকে মৌলিক উৎপাদকের সাহায্যে লিখবো আগে। এই যে এইভাবে, এই যে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, এটা গুণ করলে 24 হয়। এখানে 2 আছে কয়টা? 2 আছে 3টে, এই জন্য 2 কিউব লিখলাম। আর একটা 3 আছে, তাহলে 3। তাহলে ভাজক সংখ্যা কত হবে? ভাজক সংখ্যা হবে এই যে পাওয়ার যত থাকবে তার থেকে 1 করে বেশি লিখবো। পাওয়ার যত তার থেকে 1 বেশি। এখানে পাওয়ার 3, তাহলে লিখবো 4। এখানে পাওয়ার 1, লিখবো 2। এই 4 এবং 2 গুণ করে দিলে ভাজক সংখ্যাটা বের করতে পারবো। 4 এবং 2 গুণ করে দিলে ভাজক সংখ্যাটা বের হয়ে যাবে।
নাবিলে তাবাসসুম, এই তো এটাই শুরু, আমি মাত্র শুরু করছি এগুলোই। ববি মির্জা বলছেন এক বেশি কেন, সুন্দর একটা প্রশ্ন করছেন, থ্যাংক ইউ আপনাকে। যে এক বেশি কেন নিচ্ছি, এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই রুলস, এটাই রুলস। রুলসটা কি আমি আরেকবার বলতেছি। হ্যাঁ, 2 কিউব মানে 8 হয়, ঠিক আছে, 2 কিউব মানে তো 8, ঠিক আছে, 8 × 3, এটা গুণ করলে 24 হয়। আমাকে অবশ্যই 8 তো মৌলিক সংখ্যা না, এটা কি মৌলিক সংখ্যা 8? কিন্তু 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আমাকে মৌলিক সংখ্যার উপরে পাওয়ার হিসাবে লিখতে হবে। এই তো 7টা 15 তো মাত্র শুরু করলাম, আরে আমি মাত্র শুরু করলাম। আমি দেখবেন এগুলো আরো কয়েকবার আমি রিক্যাপ করব, কয়েকবার এগুলো দেখবেন যে আমি বারবার বলতেছি, সমস্যা নাই। আর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাস টাইমটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে, আগামীকালকে ক্লাস থেকে টাইম চেঞ্জ করে দিব। খেয়াল করে দেখেন, অনেকে বলছেন 2 কিউব মানে তো 8, ঠিক আছে, 2 কিউব মানে তো 8, ঠিক আছে, কিন্তু আমাদের প্রকাশটা হবে মৌলিক সংখ্যার উপরে পাওয়ার, মৌলিক সংখ্যার উপরে পাওয়ার, এইটা গুণ করলে কিন্তু 24 হয়। তাহলে 24-এর ভাজক কত? 24-এর ভাজক হবে এই যে পাওয়ার যত থাকবে তার থেকে এক বেশি নিব, পাওয়ার যত থাকবে তার থেকে এক বেশি নিব, নিয়ে সবগুলো গুণ করে দিব, নিয়ে সবগুলো গুণ করে দেবো, ভাজক সংখ্যা 8, তার মানে ভাজক হলো 8টি। এই সাব্বির, এই 2 কিউব মানে যে 8, এটার মানেই যে ভাজক সংখ্যা 8, ব্যাপারটা এরকমটা না। আমি যে এটা 24-এর ক্ষেত্রে মিলে গেছে, সাব্বির 24-এর ক্ষেত্রে মিলে গেছে। তাহলে আপনি যদি বলেন 2 কিউব সমান 8, তাহলে 8টা ভাজক, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে 3টা ভাজকও তো হবে, 3 তাহলে 3টা ভাজক হবে, তার মানে এটা সঠিক উত্তর না। সঠিক উত্তরটা এইভাবে বের করতে হয়। এবার একজন প্রশ্ন করছিলেন যে এক কেন বেশি নিব, প্রশ্ন করছিলেন যে ভাই এক কেন বেশি নিব, এখানে ছিল 3 লিখলাম 4, এখানে ছিল 1 এখানে লিখলাম 2, কেন এক বেশি নিব? চলেন এটা আমরা একটু দেখি। না, মৌলিক সংখ্যা ছাড়া হবে না, ববি মির্জা, মৌলিক সংখ্যা ছাড়া হবে না। চলেন আমরা এটা একটু টেস্ট করি। ধরেন এই যে 2 কিউব, 2 কিউব এটাকে আমরা শূন্য থেকে এভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। আবার 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, মানে পাওয়ার যত থাকবে শূন্য থেকে তত পর্যন্ত লিখলাম। আচ্ছা এগুলো কেন লিখলাম? এগুলো থেকে আমরা এই ভাজক গুলো বের করতে পারি। এই যে এগুলো থেকে আমি এই যে আমি যা লিখলাম, এগুলো থেকে ভাজকটা বের করতে পারি। দেখেন এটা থেকে কি, আমি এখানে একটা দাড়ি দিই, এটা থেকে কি আমি লিখতে পারি এইভাবে, 2 পাওয়ার 0 মানে হলো 1, 2 পাওয়ার 1 মানে হলো 2, 2 পাওয়ার 2 মানে হলো 4, 2 পাওয়ার 3 মানে হলো 8। আবার এই যে এইটার, দেখেন আমি এটার পরিবর্তে এটা লিখলাম, এটা থেকে আমি কি এইভাবে লিখতে পারি না? দেখেন তো, 3 পাওয়ার 0 মানে হলো 1, 3 পাওয়ার 3 মানে হলো 3। খেয়াল করেন এই যে এখানে যে মৌলিক উৎপাদক গুলো ছিল, মৌলিক উৎপাদক গুলোকে আমি শূন্য থেকে এইভাবে লিখলাম, কেন লিখলাম? এগুলো তো ভাজক না, এগুলো তো ভাজক না, ভাজক গুলো বের করতে পারি কিভাবে? দেখেন 2 কেন নিছি ভাই, এই যে 2 গুণন 2 এগুলো গুণ করলে তার সাথে একটা 3 গুণ করলে 24 হয়, এজন্য 2 আসছে, এজন্য 2 আসছে। খেয়াল করেন এই যে 1-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়, একটা ভাজক পাইলাম। 1-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 হয়, এই যে আরেকটা ভাজক পেয়ে গেলাম। এবার দেখেন এই যে 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, এই যে আরেকটা ভাজক পেয়ে গেছি। 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 6 হয়, এই আরেকটা ভাজক পেয়ে গেছি। এবার দেখেন 4-এর সাথে 1 গুণ করলে কত হয়? 4, এই একটা ভাজক পেয়ে গেলাম। 4-এর সাথে 3 গুণ করলে কত হয়? 12, এই একটা ভাজক পেয়ে গেলাম। এরপর দেখেন 8-এর সাথে 1 গুণ করলে 8, এই 8-এর সাথে 3 গুণ করলে 24। দেখছেন এই যে মৌলিক উৎপাদক ছিল, আসলে মৌলিক উৎপাদক গুলো দিয়েই কিন্তু ভাজকও বের করা যায়, মৌলিক উৎপাদক দিয়েই ভাজক বের করা যায়, সেই নিয়মটা হলো এইটা। তাহলে মৌলিক উৎপাদক গুলোর দিকে তাকাইলে দেখা যাচ্ছে এখানে পাওয়ার ছিল 3, কিন্তু সংখ্যা হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে পাওয়ার ছিল 1, সংখ্যা হয়েছে কয়টা? একটা, দুইটা। তার মানে পাওয়ার যতগুলো থাকে
সংখ্যা তার থেকে এক বেশি হয়, এই জন্য পাওয়ার এখানে 3 থাকলেও লিখছি কত 4, 1 থাকলেও এক বেশি লিখছি কত 2। দেখেন এই যে 4 এখানে 2, এগুলো থেকে আমরা যদি এরকম করে একটা আরেকটার সাথে গুণ করি টোটাল এরকম 8টা সংখ্যা পাবো। এই যে এরকম 8টা সংখ্যা পাচ্ছি। এই জন্য এই উপরের পাওয়ার গুলো এক বেশি করে নিয়ে তাদের মধ্যে গুণ করে দিলে ভাজক সংখ্যা পেয়ে যায়। তাহলে ভাজক সংখ্যা নির্ণয়ের নিয়মটা, রুবিনা খাতুন আপনি তো ব্রিলিয়ান্ট। এই নিয়মটা কি কোনোভাবে বিন্যাসের সাথে কানেক্টেড? রাইট, কোনোভাবে বিন্যাসের সাথে কানেক্টেড। আমি এটা বিন্যাসের ক্লাসও আপনাদের দেখাই দিব। হ্যাঁ, এটা বিন্যাসের ক্লাসও আমি দেখাই দেবো, এটার সাথে বিন্যাসের কিছুটা কানেক্টেড আছে। বিন্যাসে আপনারা যদি লেকচার বুক পেয়ে থাকেন, দেখেন লেকচার বুকে বিন্যাসের অধ্যায়ে আমি ওখানে ভাজক সংখ্যা নির্ণয়ের অঙ্ক আছে, তার মানে এখানে কিছু একটা কাহিনী আছে, সেটা বিন্যাসের ক্লাসে বলবো। আপাতত এতটুকু জেনে রাখেন। তো যাই হোক, একজন প্রশ্ন করছিলেন যে আমরা এক কেন বেশি নেই, সেটা ব্যাখ্যা করলাম। ভাই এগুলো পরীক্ষায় আসবে না, শর্টকাট। এই তো শর্টকাট এখন দেখাচ্ছি। যদি প্রশ্নে বলে 60 এর ভাজক কত, যদি এটা প্রশ্ন বলে যে 60 এর ভাজক কত, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব 60 কে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করব। কিভাবে? এই যে 60 কে 2 দ্বারা ভাগ করলে হয় 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে হয় 15, 15 কে 3 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে আমরা 60 কে লিখতে পারি 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তার মানে হইল 2 স্কয়ার গুণন 3 গুণন 5। তাহলে 60 এর ভাজক কত হবে? 60 এর ভাজক হবে, এখানে পাওয়ার কত আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, তাহলে 3 গুণন এই যে 3 এর সাথে এখানে পাওয়ার আছে 1, তাহলে আমরা পাওয়ার যত থাকবে তার থেকে 1 বেশি নিব, তার মানে 2। এই যে 5 এর পাওয়ার 1 আছে, তার থেকে 1 বেশি নিব 2। এই যে 3 2 2 গুণ করলে কত হয় 12, তাহলে 60 এর ভাজক হবে 12টি। আপনারা হিসাব করে দেখতে পারেন। এই যে 60 কে ভাগ করা যায় কোন কোন সংখ্যা দ্বারা, দেখেন 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 5 6, তারপরে হলো 10 12 15 30 60। কয়টা হয়েছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাদ গেছে কোনটা? কোন একটা বাদ গেছে, 1 2 3 4 5 6, ও বাদ গেছে কোনটা? 20 বাদ গেছে। রাইট, 20 বাদ গেছে, থ্যাংক ইউ। 20 30 60, দেখছেন 12টা। এখন বলছেন শর্টকাট কি? এটাই তো শর্টকাট। এই যে 60 এর ভাজক সংখ্যা বের করতেছি, এটাই শর্টকাট, এটাই শর্টকাট। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, 3 গুণন 2 গুণন 2, মাহবুবা নাসরিন কি বলছেন বুঝি নাই। আবার 2 যে 5 এর উপর যে 5 আছে না, আমার তো শুধু 2টা নিব কেন, এখানে 3টা সংখ্যা আছে, 2 স্কয়ার 3 এর 3 আছে আবার 5 আছে, তাহলে 2 এর উপর পাওয়ার 2, তার জন্য নিচে 3। এই যে 2 ছিল 1 বেশি নিচে 3, 3 এর উপর পাওয়ার 1 ছিল, তার থেকে 1 বেশি নিচে 2। এই যে 5 এর উপর তো এই যে 1 আছে পাওয়ার, তাহলে তার থেকে 1 বেশি নিব না, এই জন্য আরেকটা 2। মাহবুবা নাসরিন বুঝতে পারছেন? এই জন্য আরেকটা 2 হইলো। হ্যাঁ, সবসময় পাওয়ার থেকে আমরা 1 বেশি নিব। এবার দেখেন, আমাকে যদি বলে যে 60 এর বিজোড় ভাজক কতটি, 60 এর বিজোড় ভাজক কতটি বলেন তো? 60 এর বিজোড় ভাজক কতটি একটু খেয়াল করে দেখেন তো। বিজোড় ভাজক আমি একটু মার্ক করি, 1 3 5 15, কয়টা? 4টা। বিজোড় ভাজক 4টা। খেয়াল করে দেখেন, মৌলিক উৎপাদক গুলোর মধ্যে বিজোড় সংখ্যা আছে 3 এবং 5, বিজোড় সংখ্যা আছে 3 এবং 5। যদি বলে যে বিজোড় ভাজক, প্রশ্নে আসতে পারে বিজোড় ভাজক কতটি। খেয়াল করে দেখেন, বিজোড় ভাজক যদি বলে, তাহলে আমরা জোড় সংখ্যার উপর পাওয়ারটা বাদ দিব, বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো আছে না, এগুলো নিয়ে হিসাব করব শুধু। 3 এর উপর পাওয়ার 1 আছে 2, 5 এর উপর পাওয়ার 1 আছে 2, এই দুটো গুণ করে দিলে কত হয় 4। তাহলে 60 এর বিজোড় ভাজক হবে 4টি।
60-এর বিজোড় ভাজক হবে 4টি। বুঝতে পারছি আমরা? বিজোড় সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র বিজোড় পাওয়ার গুলো কাউন্ট করব, জোড় সংখ্যার উপর কোনো সরি, বিজোড় পাওয়ার না, বিজোড় সংখ্যার উপর পাওয়ার কাউন্ট করব, বিজোড় সংখ্যার উপর পাওয়ার কাউন্ট করব। বিজোড় পাওয়ার না, কিন্তু যে 3 বিজোড় সংখ্যা তার উপর যে পাওয়ার থাকবে সেটা কাউন্ট করব। পাওয়ার জোড় বিজোড় যাই হোক সেটা ব্যাপার না, আমরা হিসাব করব সংখ্যাটা কি জোড় না বিজোড়। সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে বিজোড় ভাজকের ক্ষেত্রে শুধু তাদের পাওয়ার গুলো কাউন্ট করব। আমরা একটু পরে অঙ্ক করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আবু জাহের বলছেন, হ্যাঁ যদি জোড় বলে, যদি আবার জোড় বলে যে জোড় ভাজক কতটি, তাহলে বিজোড় ভাজক বের করে মোট ভাজক থেকে বাদ দিতে হবে। 12 বিয়োগ 4 সমান 8। বুঝতে পারছেন? জোরের 3টি না, না না না, জোরের 3টি না, বাকি সবগুলো তো জোর, বাকি সবগুলোই জোর। বিজোড় 4টা বাদে বাকি সবগুলোই জোর। বুঝতে পারছেন? বাকি সবগুলোই জোর। আমরা একটু পর অঙ্ক করি, আরো ক্লিয়ার হয়ে যাবে। চলেন, অঙ্ক আমি করবো না, অঙ্ক আপনারা করবেন, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে রেডি হন, অঙ্ক কিন্তু আপনাদেরকে করতে হবে, অঙ্ক আপনাদেরকে করতে হবে। প্রত্যেকটা অঙ্কই আপনারা করবেন, আমি যা শেখানো শিখাই ফেলছি কিন্তু। সবাই রেডি তো? কেউ বই দেখবেন না, নিজেরা প্র্যাকটিস করে বের করবেন। প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা 1 মিনিট করে টাইম নিব। প্রথম প্রশ্ন, 1024-এর ভাজক সংখ্যা কত? অনেক বড় একটা সংখ্যা, কিন্তু এটার ভাজক সংখ্যা বের করাটা খুব সহজ হবে। সবাই একটু বের করেন, 1024-এর ভাজক সংখ্যা কত? ইফতেখার বিন মনি বের করছেন 30। 1024-এর ভাজক সংখ্যা 30 কিভাবে হইলো? হিসাব করেন, নাকি হিসাব করেন। সাব্বির বের করছেন 32। ওকে, হিমেল বের করছেন, মিস করছি নামাজের কারণে লেট হয়েছে। আচ্ছা হিমেল, আপনি এখন থেকে শুরু করেন, সমস্যা নাই। আর এই যে প্রথম 10-15 মিনিট আমি বেসিকটা বুঝাইছি, তো পরে এটা দেখে নিন, হ্যাঁ। আর এখন থেকে আপনি বুঝতে পারেন, এই যে অঙ্কটা যখন করাই দিব আপনি নিয়মটা বুঝতে পারবেন। আপনি একটা অপেক্ষা করেন, দেখি বাকিরা একটু হিসাব করুক। ওয়াসিউ ইসলাম বের করছেন 11, শাহানা আক্তার আইরিন বের করছেন 11, এখানে ইফতেখার বিন মনির 30, সাব্বির বের করছেন 32। বিভিন্ন ধরনের অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, আবুজার বের করছেন 11, ফারজানা 11। হ্যাঁ, নুসরাত হক, হ্যাঁ আমরা আগামীকাল থেকে 7:30টায় ক্লাস নিব আপাতত। পূজন মন্ডল 11, লামিশা হক মিম বের করছেন 11, ইসরাদিমা 11 বের করছেন, কাউসার আহমেদ রবিন বের করছেন 11, নিপা 1 বের করছেন 11, তাসনিয়া ঈশা বের করছেন 11। আপনারা কি শিওর? সবাই বেশিরভাগ দেখতেছি 11। ফারহানা আক্তার সুমি বের করছেন 11। থ্যাংক ইউ, সবাই 11। তার মানে এটা তাহলে এটাই হবে সঠিক উত্তর। শামিমা আক্তার বের করছেন 11, স্বর্ণা 11, ওয়াসিম ইসলাম 22। এই 22 আবার আপনি একটু আগে 11 বললেন, এখন আবার 22 কেন? আপনি নিশ্চিত হয়ে বলেন কোনটা। রুবিনা খাতুন বের করছেন 11, তাসলিম ফেরদৌস 11, শান্ত বের করছেন 11। থ্যাংক ইউ। জেরিন হাসান বের করছেন 11। ওকে, থ্যাংক ইউ। ফারজানা ফাতেহা বের করছেন 11, আফরিনা সুলতানা 11, শুভ বের করছেন 11, মিনহাজুল ইসলাম 11, তাসনিয়া ফেরদৌস বের করছেন 22, নিপা বের করছেন 22। থ্যাংক ইউ। এই তো আপনারা পারতেছেন। অনেকে বের করছেন 11, কয়েকজন বের করছেন 22। গুড। কেউ 30 বের করছেন, কেউ 32 বের করছেন। তাহলে চলেন আমি একটু করে দেই এবার, হ্যাঁ। তাহলে আমাদের প্রথম কাজ কি? মালিয়া বের করছেন 11। ওকে, আমরা তাহলে এবার সলভ করি, হ্যাঁ। প্রথম কাজ হলো 1024-কে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করব। 1024-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 512। 512-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 256। 256-কে 2 দ্বারা ভাগ করলে 128। 128-কে 2 দ্বারা ভাগ করলে 64। 64-কে 2 দ্বারা ভাগ করলে 32। 32-কে 2 দ্বারা ভাগ করলে হবে 16। 16-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8। 8-কে 2 দ্বারা ভাগ করলে 4। 4-কে 2 দ্বারা ভাগ করলে 2। কয়টা 2 আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। আচ্ছা, তাহলে 1024-কে লিখতে পারি আমরা 2^10। তাহলে ভাজক সংখ্যা কত হবে? ভাজক সংখ্যা কত হবে? পাওয়ার যত থাকবে তার থেকে 1 বেশি, 11।
এর সাথে গুণ করব। গুণ করার মতো কিছু নাই, তাহলে যেহেতু নাই তাহলে নাই গুণ করব না। তাহলে অ্যান্সার হইলো 11। অ্যান্সার কত? 11। নাবিলা তাবাসসুম 11 11 বের করছেন। থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে যারা 11 বের করছেন, যারা 11 বের করছেন তাদের উত্তর সঠিক হয়েছে। যারা 22, 30, 32 বের করছেন আপনারা নিশ্চয়ই এখানে হিসাব করতে কোথাও ভুল করছিলেন। ওকে, তাহলে চলেন আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। আচ্ছা বলেন তো এটার বিজোড় ভাজক কতটি? এই সংখ্যাটার বিজোড় ভাজক কতটি? বিজোড় ভাজক কতটি? একটি, শূন্যটি, এখানে এখানেই সমস্যাটা। বিজোড় ভাজক একটি, বিজোড় ভাজক একটি। মনে রাখবেন যে কোনো সংখ্যার নিচেই দুই আবার দুই দ্বারা ভাগ যায় না, যে কোনো সংখ্যাকেই এক দ্বারা ভাগ যায়, যে কোনো সংখ্যাকেই এক দ্বারা ভাগ যায়। এজন্য কোন সংখ্যা যদি দেখেন কোন বিজোড় সংখ্যা মানে বিজোড় ভাজক পাচ্ছে না, তার মানে একটা বিজোড় ভাজক আছে, সেটা হলো 1। 1024 এই সংখ্যাটাকে অবশ্যই 1 দিয়ে ভাগ যাবে। এক বিজোড় সংখ্যা না? এক বিজোড় সংখ্যা না? হ্যাঁ, এই তো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আপনারা একটা প্র্যাকটিস করেন। 900 এর বিজোড় ভাজক সংখ্যা কত? এটা বের করেন তাহলে। 900 এর বিজোড় ভাজক সংখ্যা কত? 900 এর বিজোড় ভাজক সংখ্যা কত? 26 বের করছেন 9। ওকে, জান্নাত বের করছেন 6টি, কাউসার আহমেদ রবিন বের করছেন 9টি। ওকে, শাহানা আক্তার আইরিন বের করছেন 9, শামিমা আক্তার 9, ইশরাত ইমা বের করছেন 6, আশিকুর রহমান 6, ওয়াসিম ইসলাম হচ্ছে 9, ফারাহ লোফা হচ্ছে 9, নিপা 9। আচ্ছা অনেকে 6 বের করছেন, অনেকে 9 বের করছেন। সাব্বির জোর ভাজক বের করে ফেলছেন 18। থ্যাংক ইউ সাব্বির। নওমি কিবরিয়া বের করছেন 9, মিম বের করছেন 6। আচ্ছা 9 6 এর মধ্যে 9 6 লেগে গেছে তাই না? আচ্ছা আবুজার বের করছেন 9, মিরাজুল ইসলাম 9, ফারজানা 9, সাদিয়া হাসান বের করছেন 9, মালিহা বের করছেন 9। ওকে, তাসনিয়া 9, সোহাইল ইসলাম 6। 9 6 9 6 হয়ে যাচ্ছে সব দেখতেছি। সাদমান সাহেব 9, তাসলিম ফেরদৌস 9, কাকলি আক্তার 9, নওমি কিবরিয়া 3 3 বের করছেন। 3 এবং 3 গুণ করলে 9। ওকে, শান্ত বের করছেন 9, সুমি বের করছেন 27। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা এভাবে ক্লাসে পার্টিসিপেট করবেন। এতে করে কি হবে, আপনারা যদি কোনো কিছু ভুল করেন, হ্যাঁ 3 ইন্টু 3 9, বুঝতে পারছি। নাবিলা তাবাসসুম বের করছেন 27। আপনারা যদি ক্লাসের মধ্যে ভুল করেন এটা তো সমস্যা নাই, এখানে অনলাইন ক্লাসের সুবিধা। আপনাদেরকে কেউ দেখতেছে না, কোনো লজ্জা শরম নাই, কেউ হাসাহাসি করতেছে না, কিছু বোঝা যাচ্ছে না। ভুল হইলেও হোক, ভুল হলেও আপনি অ্যান্সার করেন। ভুল হলেও যখন অ্যান্সার করবেন তাতে করে সুবিধাটা কি হবে, আপনি যেটা ভুল করলেন একবার, পরের বার এটা আর ভুল হবে না, পরের বার এটা আর ভুল হবে না। আচ্ছা আমি প্রথমে 3 দিয়ে দিছি, সমস্যা নাই। প্রথমে 3 দিয়ে দিছি, অসুবিধা নাই। 2 দিয়ে দেওয়া যায়, 3ও তো মৌলিক সংখ্যা। 2 দ্বারা দিলে হবে 50, 2 দ্বারা দিলে হবে কত, 25, তারপরে 5 দিয়ে দিলে 5। তাহলে 900 কে লেখা যায়, 2টা 2 আছে, 3টা কি আছে, 3 আছে, 2টা 5 আছে। যেহেতু বলছে বিজোড় ভাজক, কি ভাজক বলছে, বিজোড় ভাজক। বিজোড় ভাজকের ক্ষেত্রে আমরা কি করব, জোর সরি বিজোড় সংখ্যার উপর যে ভাজক গুলো থাকবে, সরি বিজোড় সংখ্যার উপর যে পাওয়ার গুলো থাকবে, এই যে 3 এর উপর পাওয়ার আছে 2, তাহলে এখানে লিখবো 3। 5 এর উপর পাওয়ার আছে 2, তারপর জন্য লিখবো 3। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়, 9 হয়। তাহলে বিজোড় ভাজক 9টি। যারা 9 দাগাইছেন আপনারা সঠিক উত্তর দিয়েছেন। যদি বলতো জোর ভাজক, যদি বলতো জোর ভাজক, তাহলে কি করতাম, তাহলে করতাম আগে টোটাল ভাজক সংখ্যা বের করতাম। টোটাল ভাজক সংখ্যা কত, এই যে পাওয়ার 2 আছে 3, এখানে পাওয়ার 2 আছে 3, এখানে পাওয়ার 2 আছে 3, 3টা 3 গুণ করলে হয় 27। যারা 27 বের করছিলেন
যারা 27 বের করছিলেন আপনারা ভুলটা করছেন, এখানে এই সবগুলোর পাওয়ার এক যোগ করে দিয়ে হিসাব করছেন, এখানে টোটাল ভাজক সংখ্যা বের করছিলেন 27, কিন্তু প্রশ্ন বলছে বিজোড় ভাজক। তাহলে টোটাল ভাজক হলো 27টা, তার মধ্যে বিজোড় সংখ্যা আছে 9টা, তাহলে জোর কতটি হবে? 27 বিয়োগ 9 সমান 18টি। তাহলে জোর বলুক আর বিজোড় বলুক আমরা তো পারবো, তাই না? নবমিক ইব্রাহিম, হ্যাঁ 27। জোর বলুক আর বিজোড় বলুক আমরা সবাই পারবো না এখন? তাহলে এখন এগুলো কি আমাদের করে দিতে হবে? এইগুলো এবার আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। এই যে জোর ভাজক বের করতে বলছে এই প্রশ্নে, এখন জোর ভাজক বের করতে পারবেন না? এই যে 540 এর কতগুলো জোর ভাজক আছে, কি করতে হবে? আগে মোট ভাজক বের করবেন, তারপরে বিজোড় ভাজক বের করবেন। বিজোড় ভাজক, তারপরে জোর ভাজক বের করবেন কিভাবে? মোট থেকে বিজোড়টা বাদ দিবেন। এই যে জোর ভাজক বের করার এটাই হলো ফর্মুলা। না, জোরের ক্ষেত্রে সরাসরি কোনো ফর্মুলা নাই, জোরের ক্ষেত্রে সরাসরি কোনো ফর্মুলা নাই, এই জন্য এইভাবেই করতে হবে। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? আশা করি ভাজক সংখ্যা নিয়ে এই ধরনের প্রশ্নগুলো আসলে আপনারা পারবেন। না, কাকুলি আক্তার ওইভাবে হবে না, হ্যাঁ ওইভাবে হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা সুন্দর প্রশ্ন করছেন যে আমরা কেন জোরের ক্ষেত্রে শুধু জোরগুলো নিয়ে বাকিগুলো বাদ দিতে পারি কিনা। কারণ হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যাকে একটা জোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা জোড় হয়ে যায়। ধরেন 3-এর সাথে 2 গুণ করলেন, এই যে একটা বিজোড় সংখ্যার একটা জোড় সংখ্যা গুণ করলে 6 যায়, একটা জোড় সংখ্যা। আবার ধরেন 5-এর সাথে 3 গুণ করলেন, কত হয়? 15। দুটা বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল কি হয়? বিজোড়ই হয়। শুধুমাত্র দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় হয়, অন্য সব ক্ষেত্রে জোড় হবে। দুইটা জোড় সংখ্যা গুণ করবেন, জোড় হবে। একটা জোড় একটা বিজোড় গুণ করবেন, জোড় হবে। এই জন্যই বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা শুধুমাত্র বিজোড় সংখ্যার উপর পাওয়ার গুলো হিসাব করতেছি, কারণ আমরা জানি দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যাই হবে। কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে জোড় বিজোড় যাই হোক না কেন জোড় হয়। 540-এর 16 হয় নাকি? 540-এর হ্যাঁ জোড় ভাজক 16, রাইট। তাহলে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই যে 1008-এর জোড় ভাজক কতটি এটা আপনারা নিজেরা বের করবেন, এটা নিজেরা বের করবেন। এবার আমরা টাইপ 5-এ যাব, ক্রমিক সংখ্যা সম্পর্কিত। দেখেন এই যে ভাজক সংখ্যা নির্ণয়, এটা আমি যখন ম্যাথ নিয়ে অনার্স করতেছি, এটা আমার ফার্স্ট ইয়ারের সম্ভবত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমি পাইছিলাম। এর আগে দেখে সঠিক মনে নাই, ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আমি কোনো একটা ইয়েতে পাইছিলাম ভাজক সংখ্যা। এর আগে মাধ্যমিক বলেন উচ্চ মাধ্যমিক বলেন কোথাও ভাজক সংখ্যা আমাদের সময় ছিল না, কোথাও ছিল না। তো একটা নতুন একটা জিনিস শিখলাম যে ভাজক সংখ্যা হিসাব করাটা, তবে এটা বিভিন্ন চাকরি পরীক্ষা মাঝে মধ্যে আসে। চলেন আমরা ক্রমিক সংখ্যা বিষয়ে কিছু জিনিস শিখি। ক্রমিক সংখ্যা মানে কি? ধরেন কোন একটা সংখ্যা নিলেন, 5 নিলেন, এই 5-এর সাথে 1 যোগ করলে তারপরের সংখ্যা পাওয়া যায় 6, তাহলে 5 এবং 6 ক্রমিক সংখ্যা। 6-এর সাথে 1 যোগ করলে তারপরের সংখ্যা পাওয়া যায় 7। 5, 6, 7 এরা হলো ক্রমিক সংখ্যা। 5, 6, 7 এরা হলো ক্রমিক সংখ্যা। আচ্ছা 3টা ক্রমিক সংখ্যা লিখলাম আমি, তাই না? আচ্ছা এই 5, 6, 7-এর যোগফল কত বলেন তো? 5, 6, 7-এর যোগফল কত? 18। 5, 6, 7-এর যোগফল 18। সংখ্যা কয়টা? সংখ্যা কয়টা? 3টা না? সংখ্যা 3টি, যোগফল 18। একটু খেয়াল করে দেখেন তো, 18-কে যদি 3 দ্বারা ভাগ করি, এই যে মাঝখানে যে 6 সেটা আসে কিনা, মাঝখানে 6 সেটা পাওয়া যায় কিনা? হ্যাঁ, তার মানে তিনটা ক্রমিক সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায়। হ্যাঁ, গড় করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায়, রাইট। আবার ধরেন আমি 5টা সংখ্যা লিখি, 5, 6, 7, 8, 9। এই 5টা সংখ্যার যোগফল কত হয়? 35। এই 5টা সংখ্যার যোগফল 35। তাহলে সংখ্যা 5টা, 35-এর যদি গড় করি মানে 5 দ্বারা ভাগ করি কত হয়?
7 মাঝের সংখ্যাটি হয়ে যায়, মাঝের সংখ্যাটি পাওয়া যায়। তার মানে তিনটা ক্রমিক সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যাবে। বিজোড় দিয়ে ভাগ করা লাগবে? বিজোড় দিয়ে না, বিজোড় দিয়ে না। সংখ্যা কয়টা? 5টা। 5 দ্বারা ভাগ। সংখ্যা কয়টা? 3টা। 3 দ্বারা ভাগ। তাহলে যতগুলো সংখ্যা থাকবে, অবশ্যই ক্রমিক সংখ্যা হইতে হবে, নাহলে কিন্তু হবে না। ক্রমিক সংখ্যা হইতে হবে, তাহলে তা না হলে মিলবে না। ঠিক আছে। এখন একজন প্রশ্ন করছেন, যদি সংখ্যাগুলো জোড় সংখ্যক হয়, যেমন ধরেন সংখ্যা হইল 5, 6, 7, 8, তাহলে মিলবে না। জোড় হইলে কেমন হবে? জোড় হইলে তো আমরা মাঝের সংখ্যা পাবো না। জোড় হলে মাঝের সংখ্যা হবে 2টা। জোড় হইলে মাঝের সংখ্যা হবে 2টা। এটা শুধু বিজোড়ের ক্ষেত্রে। আর অঙ্ক যেগুলো আসবে সেগুলো বিজোড়, মানে বিজোড় সংখ্যক অঙ্কই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু অঙ্ক দেখি, চলেন। হ্যাঁ, বিজোড় সংখ্যক, রাইট, ওকে। চলেন আমরা অঙ্ক করি। নাবিলে থামাচ্ছে, ওগুলো ওগুলো পরিসংখ্যানের অঙ্ক, তো ওগুলো লাগবে না। দেখেন, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 30। বড় এবং ছোট সংখ্যা দ্বয়ের পার্থক্য 2 হইলে ছোট সংখ্যাটি কত? এই যে পরের যে অংশটা দিছে, এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য দিছে, এটার কোনো কাজ নাই। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 30 হলে মাঝের সংখ্যাটি হবে 10, মাঝখানের সংখ্যা 10, তাহলে তার আগের সংখ্যা 9, তার পরের সংখ্যা 11, ছোট সংখ্যাটি 9। দেখেন, বড় এবং ছোট সংখ্যার পার্থক্য 2। আর ভাই, তিনটা ক্রমিক সংখ্যা যদি হয়, এই দুটো সংখ্যার পার্থক্য 2 হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই এটা থেকে ভয়, মানে আপনাদেরকে ভয় দেখাইছে। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে ছোট সংখ্যা বলুক, বড় সংখ্যা বলুক, আর মাঝের সংখ্যা বের করুক, আমরা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবার দেখেন, বলছে তিনটা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57, মধ্যম সংখ্যাটি কত? দেখি এটা আপনারা কে কে করতে পারেন। তিনটা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57, তাহলে মধ্যম সংখ্যাটি কত? সবাই একটু দ্রুত বের করেন। এই 19 কিভাবে হয়? হ্যাঁ হ্যাঁ, বলেন কি 19 হয়? ওকে, আপনারা খুবই চালাক হয়ে গেছেন এখন, বুঝছেন? আপনারা এত বেশি চালাক হয়েছেন। একজন বের করছে 20, মধ্যম সংখ্যাটা চাইছে, মধ্যম সংখ্যা। এটা হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে কি করব? 57কে 3 দ্বারা ভাগ করলে আমরা মধ্যম সংখ্যাটা পাবো। ভাই, ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি? ক্রমিক বিজোড় সংখ্যা মানে হইলো এই যে 1, 3, 5, 7, এগুলো বলে ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে ক্রমিক জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8, এগুলো হলো ক্রমিক জোড় সংখ্যা। তাহলে 57কে 3 দ্বারা ভাগ করলে হয় 19, এটা হলো মধ্যম সংখ্যাটি। তাহলে এর আগের বিজোড় সংখ্যা কত? 19-এর আগের বিজোড় সংখ্যা 17, 19-এর পরের বিজোড় সংখ্যা 21, 20 না কিন্তু। এই আপনারা যারা 18, 19, 20 বের করছেন, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 19-এর আগের বিজোড় সংখ্যা কি 18? না, 19-এর আগের বিজোড় সংখ্যা 17, 19-এর পরের বিজোড় সংখ্যা কত? 21, 20 না কিন্তু। 20 তো বিজোড় সংখ্যা না, 20 জোড় সংখ্যা। নবমে কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? ওকে, এবার একটু ঝামেলা। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 336 হইলে সংখ্যা তিনটির যোগফল কত? তিনটা ক্রমিক সংখ্যার গুণফল 336 হইলে, এবার কিন্তু গুণফল দেওয়া আছে। এখানে গুণফল দেওয়া আছে, এবার কিন্তু যোগফল দেওয়া নাই। যোগফল দিলে আমরা ভাগ করতাম। 18 সেকেন্ড মানে 19, লাস্ট মানে 20। না 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 না, এখানে মিডল মানে হচ্ছে 19, ফার্স্ট নাম্বারটা হবে 17, বিজোড় সংখ্যা বলছে না। না, এখানে যেহেতু গুণফল বলছে, তাহলে এবার আমরা ভাগ করে বের করতে পারবো না। এটা আমি আপনাদেরকে দুইটা উপায় আমি বলে দিব। প্রথম উপায়টা হলো এই প্রশ্নের জন্য অপশন টেস্ট করা।
প্রথম উপায়টা হলো অপশন টেস্ট করা। যেহেতু তিনটা সংখ্যার গুণফল দেওয়া আছে, তিনটা সংখ্যার যোগফল বের করতে বলছে, তার মানে অপশনগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা তিনটা সংখ্যার যোগফল হবে। তাহলে নিশ্চয়ই এখানকার কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে, সেটা কোনটা কোনটা হইতে পারে। প্রথমত দেখেন 14কে 3 দ্বারা ভাগ যাবে না, এটা বাদ। 16কে 3 দ্বারা ভাগ যাবে না, এটাও বাদ। 18কে 3 দ্বারা ভাগ করলে মাঝখানের সংখ্যা পাবো 6। তাহলে মাঝখানের সংখ্যা 6 হলে তার আগের সংখ্যা 5, তারপরের সংখ্যা 7। 5 6 7 গুণ করলে কি 336 হয়? 5 6 7 গুণ করলে কি 336 হয়? না, হয় না। তাহলে এটাও বাদ। 21 হইতে পারে, 21কে 3 দ্বারা ভাগ করলে মাঝের সংখ্যা হবে 7, তার আগের সংখ্যা 6, তারপরের সংখ্যা কত হবে? 8। এই 6 7 8 যদি গুণ করি 336 পাওয়া যাবে। তাহলে এটা সঠিক উত্তর। এটা একটা উপায়, এটা একটা উপায় বললাম অপশন টেস্ট করা। আরেকটা উপায় হচ্ছে 336কে মৌলিক উৎপাদকের সাহায্যে লিখেন। 336কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 কে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 168। আবার 2 দ্বারা ভাগ করলে, আচ্ছা লেখা তো বাঁকা হচ্ছে কেন? আচ্ছা, 2 দ্বারা যদি আমরা 336কে ভাগ করি তাহলে হবে 168। আবার 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 84। আবার 2 দ্বারা ভাগ করলে 42, 2 দ্বারা ভাগ করলে 21, 3 দ্বারা ভাগ করলে 7। খেয়াল করেন এই 336 সংখ্যাটা নিশ্চয়ই 2 গুণন 2 গুণন 2 গুণন, কয়টা 2 আছে? 4টে 2। 2 গুণন তারপর কত আছে? 3 গুণন 7। এগুলো থেকে আপনাকে ক্রমিক সংখ্যা বের করতে হবে। দেখেন আপনি প্রথমে যদি এই দুইটা নেন 4, পরে যদি মানে 3 ভাগ করতে হবে, যে কোনো ভাবে এই সংখ্যাগুলোকে 3টা ভাগ করতে হবে, মানে 3টা অংশ করতে হবে। ধরেন আমি প্রথমে 2টা নিলাম, আমি এটা একটু এইভাবে করাটা একটু কঠিন। আমি প্রথমে 2টা নিলাম, তাহলে এটা হবে 4। এরপরে আমি নিলাম 3টা, কত হবে? 2 দুগুণে 4, 3 4 12। ক্রমিক সংখ্যা তো হচ্ছে না, একটা 4 একটা 12, ক্রমিক সংখ্যা হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। ঠিক আছে, এবার আমি 3টা 2 নেই, 3টা 2 নিলে কত হয়? 8। এবার 2 আর 3 নিলাম 6, একটা হলো 7। হ্যাঁ, এই যে 6 7 8 তিনটা ক্রমিক সংখ্যা। আমি 3টা ভাগ করলাম, হ্যাঁ প্রথমে 2, এখানে 2টা নিলাম, এখানে পরে 3টা নিলাম, তারপরে নিলাম, মিলতেছে না। এভাবে দেখবো কোন সময় এটাকে উৎপাদকে প্রকাশ করার পর 3টা 3টা করে ভাগ করলে নিশ্চয়ই কোথাও ক্রমিক সংখ্যা পাবো। এই যে পেয়ে গেছি 6 7 8, ক্রমিক সংখ্যা পেয়ে গেছি। তাহলে 6 7 8 যোগ করলে 21 হয়, তাহলে উত্তর হলো 21। আমার কাছে এটা অপশন টেস্ট করাটাই বেটার মনে হয়, রাইট। তাহলে আপনাদের জন্য আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করতে দেই। পরপর 3টা জোড় সংখ্যার গুণফল 192 হইলে তাহাদের যোগফল কত? সবাই একটু দ্রুত বলেন। পরপর 3টি জোড় সংখ্যার গুণফল 192 হইলে তাহাদের যোগফল কত হইবে? সবাই একটু দ্রুত বের করি। এগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো বিসিএস বাদে অন্যান্য চাকরি পরীক্ষায় প্রায়ই আসে। সাব্বির বের করছেন 18, সাদিয়া হাসান বের করছেন 18, কাকুলি বের করছেন খ মানে 18। ওকে, সাদিয়া হাসান 4 6 8 মানে ওই 18। ওকে, মারিয়া আফরিন বের করছেন 18, ফরা লোপা 18, অনেকে বের করছেন 18। বাহ, থ্যাংক ইউ। প্রথমত দেখেই বোঝা যাচ্ছে এখানকার প্রথম অপশনটা হবে না, 3 দ্বারা ভাগ যাবে না। এটাও হবে না, 3 দ্বারা ভাগ যায় না, কারণ এগুলো যোগফল হইতো, যোগফলকে 3 দ্বারা ভাগ যাইতে হবে। 18 এবং 24 হইতে পারে, তাহলে আমরা 18কে চেক করে দেখি। 18কে 3 দ্বারা ভাগ করলে হয় 6, তাহলে মাঝখানের সংখ্যাটা 6, তার আগের জোড় সংখ্যা হবে 4, তার পরের জোড় সংখ্যা 8। এখন দেখি তো 4 6 8 গুণ করলে কি 192 হয়? 4 6 আর 8 গুণ করলে হ্যাঁ 192 হয়। তাহলে এটাই সঠিক উত্তর। এটাও হবে না, এটাও ভুল। হ্যাঁ, এটা আপনারা বের করে ফেলছেন, থ্যাংক ইউ। দেখেন এখানে কি বলছে, বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটির অন্তর কত? আচ্ছা দেখি এটা আপনারা কে কে পারেন, এটা কে কে পারেন আমি একটু দেখতে চাই।
এই অঙ্কটা করার জন্য জাস্ট একটা কমন সেন্স লাগবে, জাস্ট একটা কমন সেন্স, অঙ্কটার মধ্যেই উত্তর আছে, অঙ্ক সমাধান করা লাগবে না। এই এক কিভাবে হয়, এখানে দুটো বর্গের অন্তর দেওয়া আছে 37, আবার দুইটার সংখ্যা দুইটার অন্তর এক হয়, ভালোভাবে চিন্তা করেন, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, ইফতেখার বিন মনে করছেন এক হবে, ভাই এটা এক কিভাবে হয়, এখানে বর্গের অন্তর 37 দেওয়া আছে আর সংখ্যা দুটোর অন্তর বের করতে বলছে, এক কিভাবে হয়। আপনারা যে এত ব্রিলিয়ান্ট, আপনারা এত ব্রিলিয়ান্ট, আমি ছেলে হওয়ার করতে সব ভুলে গেছি, না না আমার মনে আছে, আপনাদের একটু টেস্ট করতেছি বুঝছেন, আমি আপনাদের একটু টেস্ট করতেছি। শোনেন, প্রশ্নটা খুব সহজ জিনিস ভাই, এগুলো কোনো কিছু দেখার দরকার নাই, দুইটা ক্রমিক সংখ্যা বলছে, প্রশ্ন বলছে দুইটা ক্রমিক সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যা মানে তাদের অন্তর তো এক হবে, দুইটা ক্রমিক সংখ্যা মানে তাদের অন্তর এক হবে, হ্যাঁ আপনাদের উত্তর ঠিক ছিল, একই হবে, যেহেতু প্রশ্ন বলছে দুইটা ক্রমিক সংখ্যা, এখানে কি বলছে বলুক, আমার দেখার বিষয় নাই, ক্রমিক সংখ্যা মানে তাদের অন্তর এক, ক্রমিক সংখ্যা মানেই তাদের অন্তর এক, তাহলে আমরা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা, ঠিক আছে এটার অন্তর উত্তর জানি এক, কিন্তু আমরা দেখবো সংখ্যা দুইটা কি কি, আমরা আগে সংখ্যা দুইটা বের করব, হ্যাঁ সংখ্যা দুইটা বের করব, সংখ্যা দুটি বের করি, হ্যাঁ চলেন। দেখেন দুইটা ক্রমিক সংখ্যা, সংখ্যা দুইটা আমরা জানি না, আমরা যদি প্রথমে ধরে নেই একটি সংখ্যা, একটি সংখ্যা এ, তাহলে এরপরে ক্রমিক সংখ্যাটি কত হবে বলেন তো, কত হবে, এ প্লাস ওয়ান হবে, অথবা এ মাইনাস ওয়ান, যে কোনো একটা লেখা যায়, এ প্লাস ওয়ানও হবে, এ মাইনাস ওয়ানও হবে, যে কোনো একটা লেখা যায়, সমস্যা নাই, এ প্লাস ওয়ান বা এ মাইনাস ওয়ান। ধরেন আমি লিখলাম একটা সংখ্যা 5, তাহলে পাঁচের পাঁচের কাছাকাছি ক্রমিক সংখ্যা কি কি, 4ও হইতে পারে 6 হইতে পারে, 4ও ক্রমিক সংখ্যা 6ও ক্রমিক সংখ্যা, 4 এবং 5 যেমন ক্রমিক সংখ্যা, 5 এবং 6ও ক্রমিক সংখ্যা, এই জন্য একটা সংখ্যা যদি এ হয় আর একটা ক্রমিক সংখ্যা এ প্লাস ওয়ানও হইতে পারে, এ মাইনাস ওয়ানও হইতে পারে, যে কোনো একটাই হইতে পারে, আমরা যে কোনোটা দিয়ে করতে পারি, আমরা এ প্লাস ওয়ান দিয়ে করি, ধরে নিলাম একটা সংখ্যা এ, অপর সংখ্যাটি এ প্লাস ওয়ান। প্রশ্নে কি বলছে, বলছে ক্রমিক সংখ্যা দুইটার বর্গ করে তার বিয়োগ করলে বিয়োগফল হবে 37। আচ্ছা এখানে একটা সংখ্যা এ, একটা সংখ্যা এ প্লাস ওয়ান, বলেন তো বড় কোনটা, এ নাকি এ প্লাস ওয়ান বড়, এ বড় নাকি এ প্লাস ওয়ান বড়, অবশ্যই এ প্লাস ওয়ান, তাহলে আমরা বড়টা থেকে বিয়োগ করব, তারপর লিখতে পারি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখেন সংখ্যা দুইটা যে আছে সেই সংখ্যা দুইটা বর্গ করলাম, করলাম বর্গ, এদের বিয়োগ করলাম, প্রশ্ন বলছে বিয়োগ ফলটা হবে 37, এই অন্তর মানে বিয়োগ ফল, তাহলে এটা সমান 37 লেখা যায়। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি, এই পর্যন্ত আমরা সবাই কি বুঝতে পারছি, ওকে। এখন আমরা এখান থেকে এর মান বের করব, এখান থেকে এর মান বের করব, দেখেন এ প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র হয় না যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ বি, বি মানে ওয়ান আমি লিখলাম না, প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, আচ্ছা স্কোয়ার দিলাম না, মাইনাস এ স্কোয়ার সমান 37। দেখেন এই যে মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটা যায়, তাহলে যে 2a প্লাস 1 সমান 37, তাহলে 2a সমান কি হবে 37 বিয়োগ 1, তাহলে a সমান কি হবে, a সমান 37 বিয়োগ 1 ভাগ 2। ভালো করে খেয়াল করেন, পরীক্ষার হলে আমরা এত কিছু করব না, শেষ লাইনটার দিকে তাকান, বর্গের অন্তর যা দেওয়া থাকবে, বর্গের অন্তর যা দেওয়া থাকবে তার থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হবে ছোট সংখ্যা, সেটা হবে ছোট সংখ্যা। দেখেন তো আমাদের এত কিছু করার দরকার আছে, তাহলে আমরা শেষ লাইনটা দিয়ে অঙ্কটা করতে পারি, তাহলে ছোট সংখ্যা বের করে আমরা শর্টকাট শিখলাম, যাহা অন্তর দেওয়া থাকবে তাহা থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। যদি বড় সংখ্যা বের করতে বলে, যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে 37 সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ,
মানে কি, এই যে a প্লাস ওয়ান এর জায়গায় যদি আমরা a মাইনাস ওয়ান লিখতাম, a প্লাস ওয়ান এর জায়গায় যদি a মাইনাস ওয়ান লিখতাম, তখন শেষ লাইনটা এরকম হইতো, তখন শেষ লাইনটা এরকম হইতো। তাহলে এখান থেকে আসলে আমরা যে সূত্রটা শিখলাম, যদি দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুইটা বের করার নিয়ম হবে 37 থেকে 1 বিয়োগ করে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা পাবো। বড় সংখ্যা বের করার নিয়ম হবে 37 সাথে 1 যোগ করে, সহজ জিনিস, ছোট হলে বিয়োগ করব, বড় হলে যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা পেয়ে যাব। আমরা কি সবাই বুঝতে পারছি? এখন কি আমাকে তাহলে বাকি অঙ্কগুলো করে দিতে হবে নাকি আপনারা পারবেন? তাহলে দেখি আপনারা করেন। দুইটা ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49, ছোট সংখ্যাটি কত হবে? এটা অ্যান্সার করতে মনে হয় না 5 সেকেন্ডের বেশি লাগবে। ছোট সংখ্যাটি কত হবে? 24 হবে না 25 হবে? 24 কিভাবে হয়? আপনারা সবাই এত ব্রিলিয়ান্ট। তাসনিয়া 23, এই 23 কিভাবে বের করলেন? 23 কিভাবে হয়? 23 হবে না তো? ছোট সংখ্যা বের করতে বলছে, তাহলে বর্গের অন্তর যা থাকবে তার থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 49 থেকে 1 বিয়োগ করলে হয় 48, 48 কে 2 দ্বারা ভাগ করলে হয় 24, তাহলে ছোট সংখ্যাটি হলো 24, ছোট সংখ্যাটি 24। ও টাইপিং মিস্টেক, ওকে ঠিক আছে। আর যদি বড় সংখ্যা বলতো, তাহলে আমরা 49 এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতাম, তখন হয়তো কত, 25, তখন হয়তো 25। তাহলে এটা কত বলেন? দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? একদম সহজ, তাই না? এটা 1 সেকেন্ডে অ্যান্সার করা যায়। থ্যাংক ইউ, আপনারা সবাই এত ব্রিলিয়ান্ট। মানে অঙ্কগুলো এত সহজে আপনারা বুঝে যাবেন, আমি এটা কখনো চিন্তাও করি নাই। সবাই অনেক ব্রিলিয়ান্ট। আপনারা দেখেন 49 বিসিএস আপনারা ম্যাথে অনেক ভালো করবেন। এবার আমরা চলে যাব টাইপ 6 এ, ভগ্নাংশ সম্পর্কিত। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে বিসিএস এ প্রশ্ন আসছে, এই টাইপ থেকে বিসিএস এ বেশ কয়েকবার প্রশ্ন আসছে। তাহলে আমরা একটু ভগ্নাংশ সম্পর্কিত কিছু অঙ্ক করব। ভগ্নাংশ সম্পর্কিত অঙ্ক বলতে ভগ্নাংশের মধ্যে তুলনা করা বোঝায়, মানে ছোট ভগ্নাংশ বা বড় ভগ্নাংশ নির্ণয় করা, বের করতে হয়। কিভাবে বের করি দেখেন, এই যে এখানে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা কিন্তু কোন একটা চাকরি পরীক্ষা আসছে। 5/12, 6/13, 11/24, 3/8, এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি? আমরা চোখে দেখে বুঝতেছি না কোনটা বড় কোনটা ছোট। দেখেন কিছু ভগ্নাংশের মধ্যে, ধরেন আমি কয়েকটা ভগ্নাংশ লিখলাম এরকম, 5/7, সরি, ধরেন আমি লিখলাম 3/5, 2/5, 1/5, 4/5। এটা দেখে আপনারা বলতে পারবেন যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়? ইজিলি বলা যাচ্ছে। 5/3 ভাগ, প্রথমটা 5/3 ভাগ, 5/2 ভাগ, 5/1 ভাগ, 5/4 ভাগ, 5/4 ভাগ নিশ্চয়ই বড় হবে। মানে কোন একটা বস্তুকে 5টা ভাগ করা হয়েছে, এই ধরনের এটাকে 5টা ভাগ করলাম, এই হলো 5টা ভাগ, সমান সমান 5টা ভাগ। এই 5টা ভাগের 4 ভাগ অবশ্যই বড় হবে, 5/1 ভাগ সব থেকে ছোট হবে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম নিচের সংখ্যাগুলো, মানে ভগ্নাংশের হরগুলো সব একই। যখন ভগ্নাংশের হরগুলো সব একই হয়, তখন আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনটা ভগ্নাংশ বড় কোনটা ভগ্নাংশ ছোট। কিন্তু ধরেন আপনার কাছে আছে এরকম 3/5, আরেকটা আছে ধরেন ধরেন আরেকটা আছে 7/9। এই ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা বড়? একটা হলো 5/3 ভাগ, একটা হলো 9/7 ভাগ। এইটা আসলে বের করাটা টাফ। তাহলে কি করা যেতে পারে? কোনোভাবে যদি ভগ্নাংশ দুইটার হর গুলোকে সমান করে নিতে পারি, নিচের সংখ্যাগুলো যদি সমান করে নিতে পারি,
তাহলে নিশ্চয়ই যে এই ভগ্নাংশগুলোর মতো আমরা নির্ণয় করতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তাহলে সমহর বিশিষ্ট কিভাবে প্রকাশ করব? খেয়াল করে দেখেন, এই যে 5 এবং 9 এর লসাগু কত? 45। 5 এবং 9 এর লসাগু 45। এখানেও লিখবো 45, এখানেও লিখবো 45। আচ্ছা, এই যে 45 হইলো কিভাবে দেখেন, এই 5 এর সাথে 9 গুণ করলে হয় 45, আর এখানে 9 এর সাথে 5 গুণ করলে 45। একটু খেয়াল করেন, ছিল 5, 9 একটা গুণ করে দিলাম, এখানে যদি 3 লিখি তাহলে ভুল হবে না? এখানে 3 ডিভাইডেড বাই 5 গুণ 9 লিখলে ভুল হবে না? তাহলে 3 এর সাথে আমি একটা 9 গুণ করে দিতে পারি। ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা গুণ করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আর এখানে ছিল 9, 9 এর সাথে এখানে 5 গুণ করছি, তাহলে এখানে 7 এর সাথে 9 গুণ করব, তাহলে কত হয়? উপরে হইলো 27, নিচে হইলো 45। এখানে উপরে হইলো 63, নিচে হলো 45। এখন খুব সহজেই বলা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট? 45 ভাগের 27 ভাগ বড় হবে না 45-এর 63 বড় হবে? অবশ্যই, ও আচ্ছা এটা ভুল হয়েছে, না 5 হবে, সরি, এটা 5 হবে, এটা 35 হবে, 35। থ্যাংক ইউ। হ্যাঁ, 5 দিয়ে গুণ হবে, থ্যাংক ইউ। এটা ভুলে 9 লিখে ফেলছি। তাহলে একটু খেয়াল করে দেখেন, 45-এর 27 বড় হবে না 45-এর 35 বড় হবে? অবশ্যই 35 বড় হবে। তাহলে এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশ বড় হলে এই ভগ্নাংশটা বড়। তাহলে সিস্টেমটা কি করলাম আমরা? ভালো করে খেয়াল করে দেখেন, আমরা কি করছি? ভগ্নাংশ দুটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি, করে তারপরে দেখছি উপরে কোনটা ছোট কোনটা বড়। উপরে যেটা বড় ওই ভগ্নাংশ বড়, উপরে যেটা ছোট ওই ভগ্নাংশ ছোট। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলেন? আবুজান, আপনার প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। বুঝতে পারছি তাই না? এখন আমরা কি পরীক্ষার হলে এত ডিটেলস করার সময় পাবো? হ্যাঁ, 26 2 এর বেশি থাকলে 2 এর বেশি থাকলে আমরা এইভাবে করবো, সমস্যা নাই। একটু অপেক্ষা করেন, আমি বোঝাচ্ছি। পরীক্ষার হলে এত বেশি করতে পারবো না। খেয়াল করে দেখেন, এই যে 27 সংখ্যাটা, এই যে 3 এবং 9 গুণ করে 27 পাইছি না? তাহলে 3 এবং 9 গুণ করে এখানে লিখি 27, 5 এবং 7 গুণ করে এখানে লিখি 35। বড় কোনটা? 35, এই ভগ্নাংশ বড়। ছোট কোনটা? 27, এই ভগ্নাংশ ছোট। তাহলে আমরা আসলে কি করতেছি এখানে? আমরা যদিও 3 এর সাথে 9 গুণ করে 27 হয় এটা এখানে লিখলাম, 5 এর সাথে 7 গুণ করে 35 হয় এটা এখানে লিখলাম, মানে এই যে 27 আর 35 যে লিখলাম আসলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। হরগুলো হরগুলো কি উজ্জ্বল আছে? হরগুলো আমরা দেখাচ্ছি না, শুধু আমরা লবগুলো দেখেই বুঝে যাচ্ছি কোনটা ছোট কোনটা বড়। আমরা কি বুঝতে পারছি যে আমরা এত ডিটেলস না করে আমরা দুইটা ভগ্নাংশের মধ্যে তুলনা করবো এইভাবে, এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো, এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো, এই সংখ্যা দুটার মধ্যে যেটা বড় ওই ভগ্নাংশ বড়। এই সব দুইটা ভগ্নাংশের মধ্যে যেটা বড় ওই ভগ্নাংশ বড় হবে। এবার আসেন তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করি। এখানে বড় ভগ্নাংশটি কত? তাহলে আমরা দুইটা ভগ্নাংশ করে টেস্ট করব। সাব্বির, অপশনে 4টা হলে কি করব? হ্যাঁ, এই যে 4টা, এখানে 4টা আছে, দেখেন এই যে 4টা আছে। আমরা এই 4টা থেকে আমরা কিভাবে বের করব? দেখেন এখানে 4টা আছে, তাহলে এই 4টা থেকে আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে দুইটা নিব, দুইটা, এই 4/12 আর 6/13 এর মধ্যে তুলনা করি। 4 এবং 13 এর মধ্যে গুণ করলে কত হয়? 52। 6 এবং 12 গুণ করলে কত হয়? 72। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা বলেন? এই দুটোর মধ্যে বড় কোনটা? 6/13 নাকি 4/12? ও, এখানে ভুল করছি না? আবেগের ঠেলায় ভুল লিখতেছি, 5/12 হবে। থ্যাংক ইউ। এই 5 13 65, সমস্যা নেই, তবু উত্তর ঠিকই হবে। 6/12 72। তাহলে এখানে বড় কোনটা? 6/13। দেখেন আমার উত্তর চাইছে বড় ভগ্নাংশ, তাহলে 5/12 কি উত্তর হওয়ার কোনো চান্স আছে? আমি দুটার মধ্যে তুলনা করে দেখলাম 5/12 এই দুটার মধ্যে ছোট, তাহলে এটা বাদ, এটা বাদ দেন, এটা অপশন থেকে কেটে দেন, কারণ এই 4টার মধ্যে 5/12 উত্তর হবে না, এইটা নিশ্চিত। এখন বাকি থাকলো 3টা। এবার তাহলে 6/13 সাথে 11/24 হিসাব করেন।
6/13 এর সাথে 11/24 হিসাব করলে কত হয় দেখেন তো। 6 এবং 24 গুণ করলে কত হয়? 144 না? 6 24 144। 11 আর 13 গুণ করলে কত হয়? 143 মনে হয়, তাই না? 130 আর 13 143। তাহলে বড় কোনটা? বড় কোনটা এখানে? 6/13 বড়, 11/24 6/13 থেকে ছোট, তাহলে 11/24টা কেটে দেন। এটা কেটে দেন, এটা কাটা, এটা বাদ, এটা হইতে পারবে না উত্তর। বাকি থাকলো আর দুইটা, 6/13 এবং 3/8। তাহলে এই 6/13 আর 3/8 পাশাপাশি লিখেন, আবার হিসাব করেন। 6 আর 8 গুণ করলে কত হয়? 6 8 48, 3 13 39। তাহলে এখানে বড় কোনটা? 6/48 বড় যেহেতু, তাহলে 6/13 বড় হবে, তাহলে এটাও কাটা। বাকি থাকলো কোনটা? তাহলে 6/13। এই চারটা ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ হলো 6/13। এই হলো অ্যান্সার। তাহলে এটা শর্টকাট যদিও করলেন, কিন্তু বেসিকটা তো জানতে পারলেন যে কেন আর গুণ করে এরকম বড় সংখ্যা বড় হলে সেটা বড় হচ্ছে। বুঝতে পারছি সবাই? তাহলে এইভাবে আপনারা অ্যান্সার বের করতে পারবেন, ভগ্নাংশের মধ্যে ছোট বড় বের করতে পারবেন না? তাহলে আপনাদের জন্য একটা প্রশ্ন, এটা বের করে নেবেন। এবার ছোট ভগ্নাংশ বের করতে বলছে। ছোট ভগ্নাংশ বের করতে বললে কি করব? এই যে এই দুটার মধ্যে ছোট যেটা ওইটা নিব, বড়টা কাটা দিব। তাহলে এটা এখন আপনারা করেন, আপনাদের হাতে সময় আছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে সবাই অ্যান্সার করবেন। আপনারা বিছানার মধ্যে কে কে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন? কেউ আছেন নাকি এরকম? থাকলে এখনই চেয়ার টেবিলে গিয়ে বসেন, নইলে কিন্তু আমি আপনাদের ভিডিও ভাইরাল করে দিব। এসকে ফারজানা অ্যান্সার বের করছেন, 26 বের করছেন। আমি অ্যান্সারটা বলতেছি না, অ্যান্সার শোনার পর অনেকে আবার হয়ে যায়, যেটা হিসাব করতেছে ওইটা নিয়েও প্রবলেমে পড়ে যায়। তাহলে একটারও বের করে ফেলছেন, তবে 2 ধরনের উত্তর পাইছি। হ্যাঁ, 2 ধরনের উত্তর পাইছি। শাহানা আক্তার আইরিনও বের করে ফেলছেন, থ্যাংক ইউ। ফারহানা আক্তার সুমি বের করছেন, আচ্ছা। এই সুমি, আপনি 3/8 করে পেলেন? অপশনে তো 3/8, প্রশ্নের মধ্যে তো 3/8 নাই। আপনি 3/8 কিভাবে পাইলেন? আচ্ছা, 17/21 পাইছি, 5/6 পাইছি, 11/14 পাইছি। আচ্ছা, কয়েক ধরনের উত্তর পাইছি, থ্যাংক ইউ। আপনারা যারা অ্যান্সার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো বের করতেছেন আপনারা বের করতে থাকেন। চলেন এবার আমি একটু ট্রাই করে দেখি। দুইটা ভগ্নাংশের মধ্যে তুলনা করব। প্রথমে আমরা লিখবো 5/6 আর হচ্ছে 12/15 এর মধ্যে 5 এবং 15 গুণ করলে কত হয়? 75। 6 এবং 12 গুণ করলে কত হয়? 6 12 72। যেহেতু ছোট বলছে, ছোটটা নিতে হবে, বড়টা বাদ। এখানে 75 বড়, এই ভগ্নাংশ বড়, তাহলে এটা বাদ। 5/6 বড়, 5/6 বড়, তাহলে এটা বাদ, ছোটটা নিব। এবার 12/15 এর সাথে 11/14 হিসাব করেন। 12 আর 14 গুণ করলে কত হয়? কত হয় 12 এবং 14 গুণ করলে? 12 12 144, 44 আর হচ্ছে 44 আর 24 168। হ্যাঁ, 168। 11 15 গুণ করলে 150 আর 15 165। তাহলে ছোট হইলো 11/24, তাহলে বড়টা বাদ। এবার 11/14, 11/14 এর সাথে 17/21 হিসাব করেন। 12 11 গুণ করলে কত হয়? 12 আর 11 গুণ করলে 120, 132, 132, তাই না? ও 21, এটা না 21, সরি 21, 21, থ্যাংক ইউ। 21, ওকে। তাহলে 11 আর 21 গুণ করলে কত হয়? 210, 231। হ্যাঁ, 231। আপনারা তো হিসাবে দেখি অনেক ফাস্ট। 17 14 গুণ করলে কত হবে তাহলে? 238। তাহলে বড়, ওকে।
আশা করি আমরা এখন পারবো। ঠিক আছে, তাহলে আমরা এবার দশমিকের গুণ শিখি একটু। যদিও আপনাদেরকে বলছিলাম, যদিও আমি বলছিলাম যে জব ম্যাথ গ্রাজুয়েশনের যে ক্লাসগুলো আছে, জব ম্যাথ গ্রাজুয়েশন, এখানে দশমিক ভগ্নাংশের দুইটা ভিডিও আছে। লাস্ট ম্যাথ না, লাস্ট ম্যাথ কেন এখনই, আমাদের ক্লাস দেরি, মাত্র 1 ঘন্টা ক্লাস করলাম, আজকে 2.5-3 ঘন্টা ক্লাস করব। এই ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন, এই সকল অঙ্ক করা আপনাদের কোনো ব্যাপারই না। যারা এই ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই ভিডিওটা দেখে ফেলবেন, আপনাদের কোর্সে অ্যাড করা আছে। চলেন আমরা এটা হিসাব করি। এখানে দশমিক থাক আর যাই থাক না কেন, দশমিক তুলে দিয়ে বাকি সংখ্যাগুলো গুণ করেন। দশমিক তুলে দিলে এখানে হবে 4, এখানে হবে 2, এখানে হবে 8, গুণ করলে হবে 64। এখন দেখেন দশমিকের পর এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, দশমিকের পর টোটাল 5টা অঙ্ক আছে, 5টা, টোটাল 5টা অঙ্ক। তাহলে উত্তরও দশমিকের পর 5টা অঙ্ক থাকতে হবে। তাহলে যে 64, সামনে আরো 3টা শূন্য দিয়ে 5টা মিল করব, করে তার সামনে দশমিক দিব। দেখেন এবার দশমিকের পর 5টা অঙ্ক আছে। কিভাবে করলাম, এখানে দশমিকের পর একটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 5টা, টোটাল 5টা। উত্তরেও দশমিকের পর 5টাই থাকতে হবে, তবে হিসাব করার সময় দশমিক বাদ দিয়ে, দশমিক তুলে দিয়ে হিসাব করবো আমরা। বুঝতে পারছি? সেম ভাবে এটা, এগুলো আসলে আমার করানোর কিছু নাই। জব ম্যাথ গ্রাজুয়েশনের ক্লাস দেখলে এগুলো আপনারা নিজেরাই পারবেন। এই যে ভাগ, এটা নিজেরাও পারবেন, এটা নিজেরাও পারবেন ভাগ করতে। তারপর আমি একটু করে দেই 4 ভাগ, এটা বিভিন্ন ভাবে করা যায়, আমি সহজ ভাবে করে দেই। এই দশমিকটাকে ভগ্নাংশে প্রকাশ করবেন। উপরে 125, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 3টা অঙ্ক আছে, তাহলে 3টা শূন্য দিব। তাহলে ভাগটাকে যদি আমরা গুণ লিখি, উপরে যাবে 1000, নিচে আসবে 125। 125 দ্বারা 1000কে ভাগ করলে হয় 8, 4×32। তারপরে এই ভাগের জন্য আপনারা একটু জব ম্যাথ গ্রাজুয়েশনের অঙ্কগুলো ভিডিও দুটো দেখবেন। সম্ভবত 30 থেকে 45 মিনিটের ভিডিও, একটা করে, দুইটা ভিডিও আছে, একটু দেখে নিবেন, এতে আপনাদেরই সুবিধা হবে। শুধু তাই না, আমাদের যে টাইপ 7 বর্গ বর্গমূল সংক্রান্ত, এইটারও বেসিক আলোচনাগুলো ওই ভিডিওগুলোর মধ্যে করছি। তাহলে এই ভিডিওগুলো আপনারা দেখে নিবেন, ঠিক আছে? এই ভিডিওগুলো আপনারা দেখে নিবেন। যাই হোক, তারপরে আমরা একটু আলোচনা করি নাকি ভাই। বর্গ মানে কি? 0.5 স্কোয়ার মানে কি? মানে হচ্ছে 0.5 ইন্টু 0.5। যে গুণ পারে সে এটাও পারবে, যে গুণ পারে সে এটাও পারবে। তাহলে এটা গুণ করলে কি হয়? তাহলে 5 এবং 5 গুণ করলে হয় 25। দশমিকের পর এখানে একটা, এখানে একটা, দশমিকের পর দুইটা অঙ্ক থাকতে হবে, তার মানে 2 5-এর সামনে একটা দশমিক দিতে হবে। একটু সুন্দর করার জন্য, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য সামনে একটা সুন্দর করে শূন্য দেন, ঠিক আছে? সৌন্দর্য বৃদ্ধি করলাম, এই শূন্যের কোনো মূল্য নাই, খুদাই এটা কি সৌন্দর্য বৃদ্ধি করে। মন খারাপ করছে, একটু হাসি দেই। তাহলে এটা কি হবে? 0.0025 স্কোয়ার, তার মানে 0.0025 ইন্টু 0.0025, 25 আর 25 গুণ করলে হয় 625। দশমিকের পর এখানে 4টা, এখানে 4টে, টোটাল 8টা। তাহলে সামনে 5টা শূন্য দিতে হবে, দিয়ে তার সামনে দশমিক দেন। এখন মিলে গেছে, এই হলো উত্তর। আসলে একটা বলছেন আপনার মতো দেখতে। তাহলে এটা হলো উত্তর। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, যাদের স্কোয়ার করতেছি, এই যে এখানে স্কোয়ার করলাম, দশমিকের পর এখানে অঙ্ক ছিল 4টা, যেটা উত্তর বের করলাম। দশমিকের পর অঙ্ক আছে কয়টা? দশমিকের পর অঙ্ক আছে কয়টা? 8টা। এই অঙ্কটাতে দেখেন, দশমিকের পর ছিল একটা অঙ্ক, যখন স্কোয়ার করলাম দশমিকের পর 2টা। এইবার যদি আমরা উল্টো দিকে যাই, যদি বর্গমূল করতে বলে, তাহলে কি হবে? দশমিকের 25-এর বর্গমূল করেন 5,
25-এর বর্গমূল করলে হয় 5। দশমিকের পর আছে কয়টা? 2টা। তাহলে দশমিকের পর এখানে হবে কয়টা? 1টা। তাহলে এখানে দশমিক দিব। উল্টো ভাবে গেলে এরকম হবে না? আমরা খালি দশমিকের পর সংখ্যা হিসাব করতেছি। আমরা এখানে 25-এর বর্গমূল করলে তো 5 হয় জানি। এখন দশমিক কোথায় বসাবো? এখানে আছে 2টা, তাহলে এখানে উত্তরে হবে 1টা দশমিকের পর। বুঝেন নাই? এইটুকু বুঝছেন কিনা? এখানে দশমিকের পর যে কয়টা অঙ্ক আছে, যে একটা স্কয়ার করলে তার 2 গুণ হচ্ছে, 2টা হচ্ছে, এটা বুঝতে পারছেন? নাবিলা তাবাসসুম, এটা বুঝতে পারছেন? এটা যদি বুঝে থাকেন, আমাকে যদি এটা থেকে আবার এটাতে যেতে বলে, এটা থেকে এটাতে যেতে যেতে যদি বলে, তাহলে কি করতে হবে? তাহলে বর্গমূল করতে হবে, মানে রুট করতে হবে। রুট করতে হবে। তাহলে 25-এ রুট করলে হয় 5। এখন দশমিক বসাবো। এখন দেখেন, যার বর্গমূল করতেছি এখানে দশমিকের পর 2টা অঙ্ক আছে। তাহলে আমরা জানি স্কয়ার করলে 2 গুণ হয়, আর বর্গমূল করলে 2 ভাগ হবে, অর্ধেক কমে যাবে। এখানে 2টা আছে, তাহলে এখানে 1টা হবে, এই 1টা। আচ্ছা, পরের অঙ্কটা করি। যেমন এটা দেখেন, এখানে দশমিকের পর 4টা ছিল, স্কয়ার করে দশমিকের পর 8টা হয়েছে। এখন যদি বর্গমূল করতে বলে, যদি বলে √0.000000625, তাহলে কত হবে? সোজা হিসাব। এই যে 625, এই সংখ্যাটার বর্গমূল কত? 25। এখন আপনি দশমিক বসাবেন। কিভাবে দেখতে হবে? এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? দশমিকের পর এখানে অঙ্ক আছে 8টা। তাহলে বর্গমূল করলে দশমিকের পর অঙ্ক থাকবে 4টা। তাহলে এখানে আছে 2টা সংখ্যা আছে, আর 2টা শূন্য দিয়ে 4টে বানায় নিয়ে সামনে দশমিক দিব। তাহলে বর্গ করলে যেমন পাচ্ছি, বর্গমূল করলে তাহলে আমরা 2টা শিখে ফেললাম। আমরা 2টা শিখতে পারছি। শাহানা আক্তার আইরিন বলছেন, যদি বিজোড় হইতো। ভেরি গুড কোশ্চেন। যদি বিজোড় হইতো তাহলে ঝামেলায় পড়ে যাইতাম। সেটাও আমি দেখাবো। বিজোড় হইলে কি হইতো আমি জানি, আপনারা প্রশ্ন করবেন। আগে এটার উত্তর দেন, 0.09 এর বর্গমূল কত হবে? আগে এটার উত্তর দেন। আপনাদের জোর বিজোড় নিয়ে যে প্রশ্নটা মনের ভিতরে আছে ওটা পুষে রাখেন, ওটার উত্তর দিব আমি। 0.3। 0.3 হবে। থ্যাংক ইউ। এটা আপনারা পারছেন। এটার অ্যান্সার করেন। 0.0025 এটার বর্গমূল কত হবে? গুড। এই তো আপনারা পারতেছেন। থ্যাংক ইউ। 0.001 এর বর্গমূল কত হবে? 0.001 এর বর্গমূল কত হবে? বলেন তো দেখি। 0.1 নাকি 0.01? এইবার ঝামেলা হয়ে গেছে। দশমিকের পর এইবার বিজোড় সংখ্যক আসছে, তাই না? হয় না? এইবার ঝামেলা, তাই না? শোনেন, এটাকে আমরা একটা কাজ করতে পারি। 0.001 শেষে একটা শূন্য দিয়ে জোড় সংখ্যক বানাই নিলাম। আমরা জানি দশমিকের পর শেষে শূন্য দিলে, শেষে যদি আমি 100টা শূন্য দেই তাতেও সমস্যা নাই, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার দেখেন, এই যে শেষে একটা শূন্য দিয়ে কি করলাম? জোড় সংখ্যক বানাই নিলাম। এখন আমাদেরকে এই যে 10 আছে না, 10-এর রুট করতে হবে। 10-এর রুট, এটা একটা অমূলদ সংখ্যা, এটা রুট করে শেষ করা যায় না। এটা একটা অমূলদ সংখ্যা। এটা যদি রুট করেন এই 3 পয়েন্ট সামথিং আসবে। 3 পয়েন্ট সামথিং এটা রুট করলে 3 পয়েন্ট, এরকম 3.1 বা এরকম কিছু একটা আসবে। কেন? এর আগের বর্গ সংখ্যা কত? 9 না? 9 রুট করলে কত হয়? 3 হয় না? 9 রুট করলে যদি 3 হয়, তাহলে 10-এর রুট করলে 3 দশমিক কিছু একটা হবে। 11 রুট করলে 3 দশমিক কিছু একটা হবে। 12 রুট করলে 3 দশমিক কিছু একটা হবে। 13, 14, 15 রুট করলে এরকম হবে। আবার যখন আমি √16 করবো তখন কত হবে? 4 হবে। যদি বলে √17, তাহলে 4 দশমিক এরপর কিছু একটা হবে।
যদি বলেন √18 তাহলে 4 দশমিক কিছু একটা হবে। এটা কি বুঝতে পারছেন যে 10-এর ক্ষেত্রে যে 3 দশমিক কিছু একটা হবে, প্রথমে 3 হবে তারপর দশমিক কিছু একটা হবে, এইটুকু বুঝতে পারছি কিনা? তাহলে এই যে 10-এর ক্ষেত্রে খেয়াল করেন, এই 10-এর ক্ষেত্রে আমি জানি প্রথমে একটা 3 হবে, এরপরে কিছু থাকতে পারে। তো যাই হোক, আমরা 3 তো পাইছি, প্রথম সংখ্যাটা পাইছি কিনা? প্রথম সংখ্যাটা পাইছি কিনা? এখন দশমিক বসাবেন, এখন দশমিক বসাবেন। দেখেন তো দশমিকের পর এখানে কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক আছে না? তাহলে এখানে উত্তরে কয়টা হবে? 2টা। তাহলে সামনে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দেন। এখন শোনেন, এটা কিন্তু অমূলক সংখ্যা। এরপরে এরপরে আরো অনেক কিছু থাকবে, এরপরে আরো অনেক সংখ্যা আছে, সেগুলো আমরা লিখি নাই। তবে এটার বর্গমূল করলে এই যে এটার বর্গমূল করলে 0.03, 0.03, হ্যাঁ 1, আরো অনেক কিছু হবে। আপনি 10-এর বর্গমূল করেন না, কত হয়? এরকম আরো অনেক সংখ্যা আছে, কোটি কোটি সংখ্যা আছে, এটা শেষ নাই। কিন্তু আমি প্রথম এই পর্যন্ত আসতে পারি, যে এই পর্যন্ত ঠিক আছে, এরপর আরো অনেক কিছু হতে পারে, সেটা থাকবে। তাহলে এরকম বিজোড় সংখ্যা থাকলে কি করতে হবে? সেটা শেষে একটা শূন্য দিয়ে জোড় বানায় নিতে হবে। তাহলে 0.7 এর বর্গমূল কত হবে? হ্যাঁ, এই যে মালিয়া বের করে ফেলেন, 0.031622, আরো আসতে থাকবে। তাহলে এবার আপনারা বের করেন তো 0.7 এর বর্গমূল কত হবে? প্রথমে দেখেন দশমিকের পর একটা অঙ্ক আছে, তাহলে এটাকে জোড় সংখ্যক বানায় নিতে হবে। 0.7 এরপর একটা শূন্য দিব, তার মানে আমাকে 70-এর বর্গমূল করলে কত হয়? 8 দশমিক সামথিং কিছু একটা আসবে। তার মানে আমি জানি এখানে 8 হবে, এটা ফিক্সড। এখন দশমিকের পর এখানে 2টা অঙ্ক আছে, তাহলে এখানে একটা অঙ্ক হবে, তাহলে এখানে এখানে দশমিক দিলে হয়ে যাবে। দেখেন অনেকে 0.08 বের করছেন, এটা কিন্তু না, এটা ভুল। 0.8 হবে, 0.8। হ্যাঁ 0.8 হবে, কারণ এখানে 2টা আছে, এখানে দশমিকের পর একটা হবে না। আহা, নাবিলা তাবাসসুম কারেন্ট চলে গেছিল, লিভ হয়ে গেছিলেন। তাহলে এই ধরনের অঙ্ক বিজোড় সংখ্যা আসলেও আপনারা উত্তর পেয়ে গেছেন তো? আমরা অ্যান্সার করতে পারবো তো এখন? হ্যাঁ, তাহলে যে এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, এটা আপনারা এখন নিজেরা প্র্যাকটিস করবেন। এবার আমাদের টাইপ 8, আমরা একটু মিক্স টাইপের কিছু অঙ্ক করব। আসলে এই অঙ্কগুলো আপনারা নিজেরাই পারবেন, তারপরে একটু করে দেই, চলেন। বলছে একটি সংখ্যা 720 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? ফাইনাল টাইপ না, এরপর আর একটা টাইপ আছে। 720 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটা যদি আমি এক্স ধরে নেই, তাহলে কি বলছে? 720 থেকে যত বড়, তাহলে এক্স মাইনাস 720, 820 থেকে তত ছোট, 820 মাইনাস এক্স। তাহলে আমরা এক্স গুলোকে এক পাশে করি, এক্স প্লাস এক্স সমান 820 প্লাস 720, তাহলে 2x সমান 820 প্লাস 720, তার মানে x সমান উপরে 820 প্লাস 720 ভাগ 2। আসলে আমাদের এই অঙ্কটা করার জন্য এত কিছু করার প্রয়োজনই নাই। শেষ লাইনটার দিকে দেখেন, 720 থেকে যত বড়, 820 থেকে তত ছোট চাইলে এই 720 আর 820 যোগ করে 2 দ্বারা ভাগ করেন। হ্যাঁ, গড় করলেই হয়ে যাচ্ছে। 720 আর 820 যোগ করলে কত হয়? 770। তাহলে উত্তরটা হলো 770। আসলে এখানে প্রশ্নটা দেখে দেখেন, প্রশ্নটা দেখলে বোঝা যাচ্ছে 720 এবং 820 এর মাঝের সংখ্যাটা বের করতে বলছে, তাই না? না, যোগ করবেন, যোগ করবেন। 26 বিয়োগ করেও হয়, ঠিক আছে। বিয়োগ করার পর আবার আপনাকে 720 যোগ করতে হচ্ছে, তার থেকে 2টা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, একবারে উত্তর পেয়ে গেলেন। 720 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, মানে কি মাঝখানের সংখ্যাটা বের করতে বলছে। মাঝখানের সংখ্যা কিভাবে বের করে? গড় করে বের করে। এই জন্য 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এটা আর আমি করে দিচ্ছি না, এগুলো আপনারা পারবেন। কোন সংখ্যার 2/7 অংশ সমান 64 এর সমান, সরি, কোন সংখ্যার 2/7 অংশ সমান 64 হবে? দেখেন, তার মানে সংখ্যাটির, খেয়াল করে দেখেন,
এটা একটু আমরা ভিন্ন ভাবে করি। হ্যাঁ, সংখ্যাটির 7/2 সমান কত? 64 না? প্রশ্নটা কি এইভাবে লেখা যায়? সংখ্যাটির 7/2 সমান 64, এটাই তো লিখছে। তাহলে সংখ্যাটির 7/1 সমান কত হবে? 64/2। তাহলে সংখ্যাটির 7/7 মানে ওই সংখ্যাটাই। 7/7 মানে ওই সংখ্যাটাই। 7/7 সমান কত? 64/2 গুণন 7। মনে আছে এই ধরনের অঙ্ক শতকরা ক্লাসে করছিলেন? সাব্বির এই যে বের করে ফেলছেন যে এটার মতো শতকরা ক্লাসে করছিলাম। হ্যাঁ, তাহলে 2 দ্বারা 64 ভাগ করলে হয় 32, 32 আর 7 গুণ করলে 224। এটা এখন শতকরা, আসলে তো এটা শতকরা অঙ্ক না, এটাকে আমরা এইভাবে করি 2/7 অংশ সমান 64, 1 অংশ সমান এই 64 গুণন উপরে 7 নিচে 2, হিসাব করলে কত হবে? 224। 1 অংশ মানে পুরোটাই, এই যে 1 অংশ মানে পুরোটাই। আপনারা যেহেতু শতকরার সাথে পরিচিত, শতকরা আমরা এই ধরনের অঙ্ক করছিলাম, এই জন্য আমি এইভাবে করাইলাম। তবে এভাবেও করা যায়, এভাবেও করা যায়। হ্যাঁ, 26 যেটা বের করছেন, রাইট। ও, নহমি কিবরিয়া বলছেন, হ্যাঁ এগুলো শতকরা অঙ্ক, রাইট। শতকরা ম্যাথ স্টাইল, হ্যাঁ নহমি কিবরিয়া আগে বলছেন, থ্যাংক ইউ। এই তো আপনাদের মনে আছে। অনেকে বলে যে ভুলে গেছেন, এই যে অঙ্ক দেখে মনে পড়ে গেছে, যেটা তো শতকরা করছি। দেখেন এখানে বলছে একটা সংখ্যার 1/4, 1/4 মানে 4/1 1/3 মানে 3/1। প্রথমে বলছেন একটা সংখ্যার 1/4 1/3 মান 15 হইলে সংখ্যাটি কত? আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে সংখ্যাটির 1/4 মানে 1/4, সংখ্যাটির 1/3 মানে 1/3 কত হবে? হবে 15। তাহলে এক্স এর মান বের করেন। 15 সাথে গুণ হবে 4/1, 3/1, হিসাব করলে 180। সংখ্যাটি হলো 180। সংখ্যাটি কত? 180। আচ্ছা, 15, 4, 3, হ্যাঁ ওভাবে হয়, রাইট। এই অঙ্কটা আমরা একটু ভিন্ন ভাবে চিন্তা করব। হ্যাঁ, আমরা একটু চিন্তা করব জাস্ট, যদি এক্স কে 7 দ্বারা ভাগ করা হয়, ধরেন আপনি আপনার এক্স কে 7 ভাগ করে দিচ্ছেন, 7টা ভাগ করে 7 জনকে দিলেও আরো 5টা ভাগ মানে ভাগশেষ 5 থাকে। এখন যদি আপনি 3টা এক্স কে 7 দ্বারা ভাগ করেন, তাহলে ভাগশেষ কত হবে? প্রশ্ন হচ্ছে এইটা। আপনারা একটু চিন্তা করেন, এক্স বাদ দেন, এক্স এর জায়গায় একটা সংখ্যা চিন্তা করেন তো, কোন সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, এরকম একটা সংখ্যা চিন্তা করেন। সবাই একটু চিন্তা করেন কোন সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। 40 বের করছেন অনেকে, 40, থ্যাংক ইউ। 40, গুড। আর কোন সংখ্যা হয় না? অনেক সংখ্যা হয় কিন্তু। 54, রাইট, 54 হয়, 40 হয়, গুড। আর কি? 47, হ্যাঁ 47। এরকম সংখ্যার অভাব আছে? অভাব নাই। আপনি যে কোনো একটা সংখ্যা নেবেন, এই যে 75 বের করছেন, মিনহাজুল ইসলাম বের করছেন 12, থ্যাংক ইউ। কাকলি 61 বের করছেন। যেহেতু মিনহাজুল ইসলাম সব থেকে গরিব সংখ্যা বের করছে, মানে 12 সব থেকে ছোট সংখ্যা, মিনহাজুলের সংখ্যাটাই আমি নিলাম। এখানে অবশ্যই যে শাহানা, তারপর মাহমুদা, তারপর হচ্ছে 19 বের করছে, তারপর স্বর্ণা 26 বের করছে, তবে সব থেকে ছোট বের করছে কে? মিনহাজুল। তাহলে মিনহাজুলের 12টা আমি নিলাম। তার মানে 12 একটা সংখ্যা যাকে 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। তাহলে কি এক্স সমান 12 ধরা যায় কিনা বলেন? এক্স সমান কি 12 ধরা যায়? যায়। আপনারা যে সংখ্যাগুলো বলছেন, কেউ বলছেন 40, হ্যাঁ এক্স সমান 40 ধরতে পারেন, কেউ বলছেন 19, এক্স সমান 19 ধরতে পারেন, কেউ বলছেন 26, হ্যাঁ 26ও ধরতে পারেন, 54 ধরতে পারেন, 61 ধরতে পারেন, 75 ধরতে পারেন, যে কোনো কিছু ধরতে পারেন, সমস্যা নাই।
তাহলে x সমান 12 ধরে নিলেন। এখন বলছে 3x কে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? x সমান যদি 12 হয় 3x সমান কত হবে? 36। 36 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 36 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 5 7 35, ভাগশেষ হয় 1, উত্তর 1। উত্তর 1। তাহলে এই অঙ্কের উত্তর হলো 1। অনেক সহজ আছে তাই না? এই শেষ অঙ্ক, শেষ ক্লাস শেষ তো, আরেকটু। এটা আমি করে দিব না, এটা আপনারা করবেন, এটা আপনারা বাসায় করবেন। জান্নাত নাইম, আপনি কি ম্যাথের স্টুডেন্ট? জান্নাত, আপনি কি ম্যাথের স্টুডেন্ট? আচ্ছা, এটা তাহলে আপনারা করবেন। তাহলে এরকম প্রথমে একটা সংখ্যাটা ধরে নেবেন। সংখ্যাটা কি? সেই সংখ্যাটা ধরে যা হবে সেটাকে 9 দ্বারা ভাগ করে দেবেন। যেমন ধরেন এখানে 7-এর জায়গায় যদি বলতো, 7-এর জায়গায় যদি বলতো যে ধরেন বললো 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, বের করতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে এটাও আপনারা বের করবেন, ঠিক আছে? এটাও আপনারা বের করবেন। ওকে, আচ্ছা আপনারা বলেন দেখি, আমি একটু আগে ক্লাসের কোনো এক জায়গায় গিয়ে আমি বলছিলাম কিন্তু এটা নিয়ে, বলতো 5টি পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় সংখ্যা যদি হয় তাহলে 5টি পূর্ণ সংখ্যার কয়টি বিজোড় সংখ্যা হবে বলেন তো? কয়টা বিজোড় সংখ্যা হবে? এই প্রশ্নের উত্তর কি হবে? 5টা বিজোড় সংখ্যায় 5টাই বিজোড় হইতে হবে। একটা যদি জোড় ঢুকে যায় ওইটার গুণফল আর বিজোড় থাকবে না। আমি একটু আগে বলছিলাম তাই না? একটু আগে বলছিলাম। মানে কি, ধরেন ওই 1 মগ দুধের মধ্যে যদি একটু টক পড়ে যায় পুরা দুধটা যেমন নষ্ট হয়ে যায়, ঠিক সেরকমই এখানে 5টা বিজোড় সংখ্যা ধরেন আপনি নিলেন 3, 5, 7, 9, 11। এই যে 5টা বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল বিজোড় হবে। কিন্তু এর মধ্যে যদি একটা একটা টক জাতীয় জোড় সংখ্যা ঢুকে যায়, একটা টক জাতীয় জোড় সংখ্যা ঢুকে যায়, এটার গুণফল বিজোড় হবে না। গুণফল আর বিজোড় হবে না, জোড় হয়ে যাবে। তার মানে 5টা বিজোড় সংখ্যার 5টাই যদি বিজোড় হয় তবেই গুণফল বিজোড় হবে। তাহলে এটার উত্তর 5টি বিজোড় সংখ্যা। পরস্পর সহমৌলিক 3টি সংখ্যার প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63, মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা, এটা খেয়াল করে দেখেন, এই যে 35, 35 সংখ্যাটা কি কি লিখতে পারি? সংখ্যা দুটা নিশ্চয়ই 5 এবং 7 হইতে পারে। 63 সংখ্যাটা কি কি হইতে পারে? 7 এবং 9। তাহলে দেখেন 5, 7, 9 এই হলো 3টা সংখ্যা। 5, 7, 9 এই হলো 3টা সংখ্যা। এই 3টা সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যা কত? 7। তাহলে উত্তর হলো 7। উত্তর 7। দেখেন এই যে 5 এবং 7 গুণ করলে 35 হয়, 7 এবং 9 গুণ করলে 63 হয়। এখন পরীক্ষার হলে এটা কিভাবে বের করবেন? পরীক্ষার হলে এটা কিভাবে বের করবেন? পরীক্ষার হলে 35 ও 63 এর গসাগু, 35 ও 63 এর গসাগু বের করলেই হবে। বুঝতে পারছেন? 35 ও 63 এর গসাগু বের করলে সমাধান পেয়ে যাবেন। 35 ও 63 এর গসাগু বের করলেই হবে। বুঝতে পারছেন? ওকে, আমাদের এই হলো বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যার আলোচনা এইটুকুই। এখন এটার অ্যান্সার 7, গসাগু করলে হবে। অ্যান্সার উত্তর হলো 7। হ্যাঁ, দেখেন 35 এবং 63 গসাগু করলে হয় 7। এই হলো আমাদের টোটাল বাস্তব সংখ্যা। আপনাদের আগামীকালকে হবে সেট এবং ফাংশন। আগামীকালকে হবে সেট এবং ফাংশন। রুটিনে সেট ফাংশন ভেনচিত্র ছিল। আমি আবার বলতেছি, রুটিনে ছিল সেট ফাংশন ও ভেনচিত্র।
কিন্তু ভেনচিত্র আগামী ক্লাসে করাবো না, কারণ সেট এবং ফাংশন এই দুটো বুঝাইলে ভেনচিত্র পরে বুঝাইতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমি বলতেছি তাহলে ভেনচিত্রটা আগামীকাল আমি পড়াচ্ছি না, ভেনচিত্র আগামীকাল পড়াচ্ছি না। ভেনচিত্র ছোট্ট একটা টপিক। আবার বাস্তব এবং জটিল সংখ্যার মধ্যে আমাদের বাস্তব সংখ্যা শেষ হইলো, জটিল সংখ্যাটা আজকেও পড়াচ্ছি না, কারণ বাস্তব সংখ্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাহলে আপনাদের ভেনচিত্র এবং জটিল সংখ্যা নিয়ে এই দুইটা টপিক নিয়ে একটা ক্লাস হবে আলাদা, এক্সট্রা একটা ক্লাস নিব। ভেনচিত্র এবং জটিল সংখ্যা নিয়ে এক্সট্রা একটা ক্লাস হবে, ঠিক আছে? ভেনচিত্র এবং জটিল সংখ্যা নিয়ে এক্সট্রা একটা ক্লাস হবে। হ্যাঁ, তাহলে পরীক্ষা বাস্তব সংখ্যা যতটুকু পড়াইছি ততটুকুর উপর পরীক্ষা হবে, সেট ফাংশনে যতটুকু পড়াবো ততটুকুর উপর পরীক্ষা হবে। এরপরে যেদিন ভেনচিত্র এবং জটিল সংখ্যা পড়াবো সেদিন ভেনচিত্র এবং জটিল সংখ্যার পরীক্ষা তার পর দিন হবে। ইফতেখার বিন মনির একটা প্রশ্ন আসছিল, 35তম বিসিএস একবার আসছে, আসলে ব্যাপারটা এরকম না, 35তম বিসিএস আসছিল। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।